নমস্কার বন্ধুগণ, বং এক্সপ্লেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দি মার্টেন নামক মুভিটিকে নিয়ে। একজন মানুষ কিভাবে মঙ্গল গ্রহের মতো একটা জায়গায় আটকা পড়ে যায় এবং কিভাবে সে সেখান থেকে সার্ভাইভ করে জীবনযাপনের রাস্তা খুঁজে বার করে, তাই নিয়ে তৈরি এই ছবিটি। তাই আপনি যদি একজন সিনেমা লাভার হয়ে থাকেন এবং লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত এই সিনেমাটি যদি এখনও অবধি আপনি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখুন এবং জীবনের মজা নিন। এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। দেখুন, একটা লাইকে হয়তো আপনাদের কিছু আসবে যাবে না, কিন্তু আমি প্রচুর পরিমাণ মোটিভেশন পাবো এই ধরনের কন্টেন্ট আরও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কয়েকজন সায়েন্টিস্ট মঙ্গল গ্রহে গিয়ে মাটির স্যাম্পেল কালেক্ট করছিল, কারণ সেই মাটি তারা পৃথিবীতে এনে তার উপর গবেষণা করবে। ঠিক তখনই সেই সায়েন্টিস্টদেরকে পৃথিবী থেকে একটি এমার্জেন্সি সিগন্যাল পাঠানো হয়, যে সিগন্যালে বলা হয় মঙ্গল গ্রহের যেই স্থানে তারা রয়েছে সেখানে একটা ভয়াবহ ঝড় আসার সম্ভাবনা রয়েছে, তাই তাদের এখনই তাদের স্পেসশিপে ফিরে যেতে হবে। এই কথা শুনে সকলে এক এক করে স্পেসশিপে ফিরে এলেও তাদের একজন সাথী, যার নাম ছিল মার্ক, সে কোনোভাবেই স্পেসশিপে ফিরে আসতে পারে না। সে ঝড়ের কবলে পড়ে সেখানেই আটকা পড়ে যায়, ফলে বাকিদের মনে হয় মার্ক হয়তো সেই ঝড়ের কবলে পড়েই মারা গেছে। তাই সকল সায়েন্টিস্টরা সেই স্পেসশিপে করে পৃথিবীর দিকে রওনা হয় এবং মার্ক সেখানেই আটকা পড়ে যায়। অপর প্রান্তে আমরা দেখতে পাই ঝড় শেষ হলে মার্ক মঙ্গল গ্রহের একটি স্থানে পড়েছিল এবং তার পেটে একটি লোহার টুকরো ঢুকে গেছিল। মার্ক সেই লোহার টুকরোটি অনেক কষ্টে বার করে এবং সে হাঁটতে হাঁটতে তাদের শেল্টারে এসে পৌঁছায়। এই শেল্টারটি সকল সায়েন্টিস্টরা মিলে বানিয়েছিল এবং এখানে আর্টিফিশিয়াল মাধ্যাকর্ষণ শক্তিসহ আরও বিভিন্ন রকম উপকরণ উপস্থিত ছিল, যা ছিল পৃথিবীর অনুরূপ। শেল্টারে পৌঁছে মার্ক দুশ্চিন্তায় পড়ে, কারণ সে জানতো আবার প্রায় 4 বছর পর মঙ্গলে লোক পাঠানো হবে। কিন্তু সে সেখানে সার্ভাইভ করবে কি করে, কারণ সেখানে পর্যাপ্ত খাবার দাবার ছিল না যা দিয়ে 4 বছর সেখানে সার্ভাইভ করা সম্ভব। এই ভাবতে ভাবতে সে শেল্টারের মধ্যে খাবার দাবার রাখা একটি ভল্টের মধ্যে প্রবেশ করে এবং সেখান থেকে কাঁচা আলুর একটি প্যাকেট সে হাতে তুলে নেয়। সে ঠিক করে মঙ্গলে সে আলু চাষ করবে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, তা করতে গেলে জল ও মাটি সহ পৃথিবীর মতো আবহাওয়ারও প্রয়োজনীয়তা ছিল, যা সেখানে নেই। এবং মার্কের কোনো নলেজও ছিল না চাষাবাদ করে কি করে। তবুও সে হার মানে না, সে প্লাস্টিক দিয়ে একটা জায়গাকে পুরোপুরি ঘিরে ফেলে এবং সেখানে আর্টিফিশিয়ালভাবে পৃথিবীর মতো আবহাওয়া তৈরি করার চেষ্টা করে। এবার তার জলের প্রয়োজন হয়, কিন্তু সেখানে চাষ করার মতো জল মজুদ ছিল না। শুধুমাত্র তৃষ্ণা মেটানোর মতো সামান্য পরিমাণ জলই সেখানে মজুদ ছিল। তবে মার্ক জল কি করে বানাতে হয় তা জানতো, তাই সে শেল্টারে উপস্থিত প্রয়োজনীয় উপকরণের সাহায্যে হাইড্রোজেনের সাথে অক্সিজেনকে মিশিয়ে সেটাকে জ্বালিয়ে জল বানানোর পদ্ধতিকে অবলম্বন করে। সে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন এবং হাইড্রোজেন নিয়ে বিক্রিয়া করার চেষ্টা করলেও সেখানে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং তার প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। তার অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত ঠিকই ছিল, কিন্তু তার নিঃশ্বাস নেওয়ার ফলে সেখানকার অক্সিজেনের লেভেল কিছুটা কমে যায়, যার ফলে ঘটে যায় এই দুর্ঘটনা। কিন্তু এত সহজে মার্ক হার মানে না, সে আবার চেষ্টা করে এবং এবার সে সফল হয়। সেখানে বিন্দু বিন্দু জল বাষ্পরূপে জমা হতে থাকে এবং যে পরিমাণ জল তার প্রয়োজন ছিল সে পরিমাণ জল সে পেয়ে যায়। সে চাষাবাদ শুরু করে দেয় এবং মাত্র কয়েকদিনের মধ্যেই সেখানে ছোট ছোট চারাগাছ অঙ্কুরিত হয়। এদিকে পৃথিবীতে মার্ককে মৃত বলে ঘোষণা করা হয় এবং তার নামে একটি সমাধিও স্থাপন করা হয়। সকলে যখন ধরেই নিয়েছিল মার্ক মারা গেছে, এমন সময় হঠাৎ একদিন নাসার এক অপারেটরের চোখে একটি দৃশ্য ধরা পড়ে। সে দেখে পৃথিবী থেকে মঙ্গলে যে সকল সরঞ্জাম পাঠানো হয়েছিল তা যথাস্থানে নেই, তার স্থান পরিবর্তন ঘটেছে। আসলে সেই সরঞ্জামগুলো ছিল সোলার প্যানেল, যা মার্ক তার প্রয়োজন মতো স্থান পরিবর্তন করেছিল। সেই অপারেটর যখন সেই কথাটা তার এক সিনিয়রকে জানায়, তখন তার সিনিয়র তাকে বলে মার্ক সেখানে বেঁচে থাকলেও তাদের কিছু করার নেই, কারণ মার্ককে সেখানে রেস্কিউ করতে প্রচুর পরিমাণ সময় লেগে যাবে এবং এতদিনে পর্যাপ্ত খাবারের অভাবে মার্ক সেখানেই মারা যাবে। ইতিমধ্যে 70 দিন পার হয়ে যায়, মার্ক সেখানে একা রয়েছে। সে ক্যালকুলেট করতে থাকে যে 4 বছর পর তার কাছে যে স্পেসশিপটি পাঠানো হবে তা তার এখনকার অবস্থানের থেকে আরও 3200 কিলোমিটার দূরে ল্যান্ড করবে এবং সেই স্থানে পৌঁছাতে তার প্রায় 50 দিন সময় লাগবে, কারণ তার কাছে যে বাহনটি রয়েছে তা একদিনে বেশি দূর অব্দি যেতে পারে না এবং এই গাড়িটি সোলার পাওয়ার দ্বারা চার্জ করা হয়। অপরদিকে পৃথিবীতে মার্কের জন্য খাবার পাঠানোর পরিকল্পনা চলছিল। একটি খাবার ভর্তি স্পেসশিপকে মঙ্গলের জন্য প্রস্তুত করতে প্রায় 3 মাস সময় লাগবে এবং তা মঙ্গলে পাঠাতে আরও 9 মাস সময় লাগবে। অর্থাৎ টোটাল 1 বছর সময় লাগবে একটা স্পেসশিপকে পৃথিবী থেকে মঙ্গলের দিকে পাঠাতে।
ওদিকে মঙ্গলে মার্কের আরও 48 দিন কেটে যায়। তার লাগানো 400টি আলুর চারা বড় হয়ে ওঠে, যা কিনা মার্ক নিজেও কখনো ভেবে ওঠেনি। মার্ক যা আশা করেছিল সে তার থেকেও অনেক বেশি ফসল ফলাতে সক্ষম হয়। সে বড় আলুগুলোকে মাটি থেকে তুলে নেয় এবং ছোট আলুগুলোকে মাটিতেই পুঁতে দেয় নতুন চারা গাছ উৎপাদনের জন্য। এবার মার্ক খুব চিন্তিত হয়ে পড়ে। সে শুধুমাত্র আলু খেয়ে কদিনই বা বেঁচে থাকতে পারবে। প্রয়োজন মতো খাবার না খেলে প্রয়োজনীয় পুষ্টির অভাবে সে একদিন মারা যাবে। তাই সে পৃথিবীর মানুষদের সাথে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে ওঠে। এরপর মার্ক মঙ্গলের একটি প্রান্তে গিয়ে পৌঁছায়। সেখানে 1997 সালে পাঠানো পার্থ ফাইন্ডার নামক একটি যন্ত্র রাখা ছিল। সেই যন্ত্রটিকে সে মেরামত করে ফেলে। এই যন্ত্রটি খুবই পুরনো ছিল এবং এটা দিয়ে শুধুমাত্র কিছু লো কোয়ালিটির পিকচারই পৃথিবীতে পাঠানো সম্ভব ছিল। তাই মার্ক 3টে কাগজে 3টে মেসেজ লেখে এবং এই 3টে মেসেজকে এই মেশিনের সাহায্যে পৃথিবীতে পাঠায়। এই 3টি কাগজের মাঝের কাগজটিতে লেখা ছিল, আমার সিগন্যাল কি তোমাদের কাছে পৌঁছেছে, এবং বাকি দুটো কাগজে লেখা ছিল হ্যাঁ এবং না। এর কিছুক্ষণ বাদেই পাথফাইন্ডারের ক্যামেরাটি হ্যাঁ লেখা কাগজটির দিকে ঘুরে যায়। এর অর্থ হলো পৃথিবী থেকে মার্ককে দেখতে পাওয়া যাচ্ছিল এবং এটা ভেবেই মার্ক লাফিয়ে ওঠে। এরপর মার্ক সেই মেশিনটি দিয়ে কোড ওয়ার্ডের মাধ্যমে নাসার সাথে কথা বলা শুরু করে, কারণ সেই মেশিনটি দিয়ে অডিও কল অথবা ভিডিও কল করা সম্ভব ছিল না। নাসা এবার মার্ককে কোডের সাহায্যে জানায় যে মার্কের জন্য পৃথিবী থেকে খাবার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, এবং তাকে এটাও জানানো হয় তার যে সঙ্গীরা তার সাথে মঙ্গলে ছিল তাদের এখনও অবধি মার্ক যে জীবিত আছে সেই খবর জানানো হয়নি, এবং সেই স্পেসশিপটা এখনও মহাকাশেই আছে, তার এখনও পৃথিবীর দিকে ফিরে আসতে বেশ কিছুদিন সময় লাগবে। এরপর মার্কের জীবিত থাকার খবর তার ক্রু মেম্বারদেরকে জানানো হয়। তারা শুনে খুবই খুশি হয়, আবার সাথে সাথে দুঃখও পায় এটা ভেবে যে তারাই তাকে সেখানে ফেলে রেখে এসেছিল। মার্ক খুব খুশি ছিল। তার চাষ করা আলুর চারাগুলোর সে ভিডিও রেকর্ড করতে থাকে। কিন্তু এমন সময় ঘটে যায় একটি দুর্ঘটনা। সেই শেল্টারে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে যায় এবং সকল আলুর চারাগুলো নষ্ট হয়ে যায়। মার্ক এটা ভেবে খুব ভেঙে পড়েছিল যে সে আর কখনো সেখানে আলু চাষ করতে পারবে না, কারণ সে যে সরঞ্জামগুলো দিয়ে সেখানে পৃথিবীর মতো আবহাওয়া তৈরি করেছিল তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এবং তার কাছে সেই পরিমাণ আলু নেই যা খেয়ে সে সাহায্য আসা অবধি বেঁচে থাকতে পারবে। আমার অবস্থাও খুবই করুণ বন্ধুগণ, মার্কের মতো। আমারও বাড়িতে খাওয়ার মতো দুখানা আলু নেই। তাই আপনারা যদি আমাকে সাহায্য করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মনে করে, তাহলে আমি দুটো আলু কিনে খেতে পারবো। নাসা এই খবর জানার পর তাকে বলে যে তাকে খুব বুঝে শুনে খাবার খেতে হবে, কারণ তার কাছে যে খাবার পাঠানো হবে তা পৌঁছাতে প্রায় 1 বছর মতো সময় লেগে যাবে। মার্ক তাই 3 বেলার খাবার 1 বেলা খাওয়া শুরু করে। কিন্তু এমন সময় ঘটে যায় আরেকটি দুর্ঘটনা। মার্কের জন্য যে স্পেসশিপে করে পৃথিবী থেকে খাবার পাঠানো হচ্ছিল তা লঞ্চ হওয়ার সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। এই খবর মার্ককে পাঠানো হলে সে আরও ভেঙে পড়ে। তাই চোখের সামনে আর কোনো রাস্তা দেখতে না পেয়ে মার্ক তার বাবা মার উদ্দেশ্যে নাসাকে একটি মেসেজ পাঠায়। সেই মেসেজে লেখা ছিল মার্কের মৃত্যুর জন্য যেন তারা কষ্ট না পায়, কারণ মার্ক তার কাজকে খুবই ভালোবাসে এবং সে তার কাজ করতে করতেই নিজের প্রাণ দিচ্ছে। এবং তাতে আরও লেখা ছিল তার এই মৃত্যু কোনোভাবেই বিফলে যাবে না, সে মৃত্যুর পরও তার বাবা মার মুখ উজ্জ্বল করবে। এমন অবস্থায় নাসাও পুরোপুরি আশা ছেড়ে দেয়। মানে নাসার কি খারাপ কপাল দেখুন। এখানে যদি আমাদের ইসরো থাকতো এখনই মার্ককে বাঁচানোর জন্য মঙ্গলে চন্দ্রযান 4 লঞ্চ করে দিত। এই জন্য বলে ইসরোর একটা আলাদাই লেভেল আছে, নাসা ফাসা কোনোদিন আমাদের ধারে কাছে আসতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, জোকসা পার্ট, এবার গল্পে ফিরে আসি। এমন অবস্থায় চীন বন্ধুর মতো এগিয়ে আসে। তারা ঠিক করে তারা নাসাকে সাহায্য করবে। মানে আপনারা একবার মার্কের কপালটা ভাবুন, যে চীন আজীবনকাল আমেরিকাকে বাঁশ দিয়ে এসছে, তারা প্রথমবারের জন্য এসছে নাসাকে সাহায্য করতে। মানে মার্ক একটা লেভেলের জিনিস মাইরি, সত্যি। তো এই ঘটনার 28 দিন পর নাসা সিদ্ধান্ত নেয় তারা চীনের সাহায্যে মঙ্গলে স্পেসশিপ লঞ্চ করবে। এমন সময় অ্যাস্ট্রোডাইনামিক্সের একজন রিসার্চার যার নাম ছিল রিচ, সে নাসার চিফ অফ ডিরেক্টরের সাথে দেখা করে। সে মঙ্গলে জলদি পৌঁছানোর একটি পদ্ধতি বলে। সে বলে যে স্পেসশিপটা মঙ্গল থেকে পৃথিবীর দিকে আসছে সেই স্পেসশিপটাতেই খাবার দাবার লোড করে সেটাকে সুইং শটের মাধ্যমে আবার মঙ্গলের দিকে পাঠিয়ে দেবে। আচ্ছা, এখানে সুইং শট সম্বন্ধে ছোট্ট করে বলি। সুইং শট হচ্ছে এমন একটা টেকনিক যার সাহায্যে কোনো বস্তুকে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমেই মহাকাশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেওয়া সম্ভব। রিচ আরও বলে ওই স্পেসশিপটিকে কোনোভাবেই মঙ্গলে ল্যান্ড করানো যাবে না, কারণ ওটাকে মঙ্গলে ল্যান্ড করালে তার ফুয়েল শেষ হয়ে যাবে। তাই মার্ককে নিজে নিজেই মঙ্গলের যে নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি তার বাইরে আসতে হবে। মঙ্গলে MEV বলে একটি মেশিন আগে থেকেই উপস্থিত রয়েছে। মার্ক যদি সেই মেশিনটি করে মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে আসে তাহলে অন্য স্পেসশিপটি খুব সহজেই তাকে নিজের দিকে টেনে নেবে।
কিন্তু এই ব্যাপারটাকে শুনে যতটা ইজি এবং কুল বলে মনে হচ্ছে, ব্যাপারটা তত ইজি বা কুল নয়। এখানে প্রচুর পরিমাণ জীবনের ঝুঁকি রয়েছে, তাই নাসার অফিসিয়ালরা ব্যাপারটাতে কোনোভাবেই রাজি হন না। অপরদিকে মার্ক মঙ্গলে তার টিমের যে অসম্পূর্ণ কাজগুলো ছিল সেগুলো সম্পন্ন করতে থাকে, যেগুলো ঝড়ের জন্য তার টিম কমপ্লিট করতে পারেনি। এরপর রিচ নামক সেই ছেলেটি তার স্লিংশটের যে পরিকল্পনাটি ছিল সেটাকে পুরোপুরি রেডি করে পৃথিবীর দিকে আগত সেই স্পেসশিপটিতে পাঠায়। সেই মেসেজটি যখন সেই স্পেসশিপে অবস্থিত মার্কের বন্ধুদের কাছে পৌঁছায়, তখন মার্কের বন্ধুরা সেই পরিকল্পনাটা শুনে প্রচুর পরিমাণ খুশি হয়ে ওঠে এবং তারা তাদের স্পেসশিপটিকে পৃথিবীর দিক থেকে মঙ্গলের দিকে ঘুরিয়ে নেয়। এই খবর শুনে নাসাও চীনের সাহায্য নেয় এবং চীনের সাহায্যে তারা একটি খাবার ভর্তি স্পেসশিপকে মহাকাশে অবস্থিত সেই স্পেসশিপটির দিকে পাঠায়। অপরদিকে মার্ক সেই এমইভি নামক ছোট্ট স্পেসশিপটির দিকে এগোতে থাকে। সে জানে যদি একবার সে এমইভি করে মঙ্গলের অরবিটের বাইরে বেরোতে পারে, তাহলে তার বন্ধুরা তাকে রেস্কিউ করে নেবে। মার্ক এবার প্রায় 90 দিন পরে এমইভির কাছে পৌঁছায়। এরপর মার্ক দেখে সেই ছোট্ট স্পেসশিপটিতে যে পরিমাণ সলিড ফুয়েল রয়েছে তা দিয়ে সে কোনোভাবেই মঙ্গলের অরবিটের বাইরে বেরোতে পারবে না। তাই জন্য মার্ক সমস্ত ভারী জিনিস সেই এমইভি থেকে ফেলে সেটার ওজন কমাতে থাকে। সে জীবনের ঝুঁকি নিয়ে সেই স্পেসশিপটিকে চালু করে এবং লঞ্চ করে মহাকাশের দিকে। এবার শুরু হয় এই মুভির টান টান দৃশ্য। অপর স্পেসশিপে মার্কের বন্ধুরা তাকে সিগন্যাল পাঠালে মার্ক তার রিপ্লাই দিতে পারে না, কারণ এমইভি শিপটিতে প্রচুর গতির জন্য চাপ সৃষ্টি হয় এবং তার ফলে মার্ক অজ্ঞান হয়ে পড়ে। পরে মার্কের জ্ঞান ফিরে এলে মার্ক তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, কিন্তু সেখানে আর এক সমস্যা দেখা দেয়। মার্কের স্পেসশিপটির গতি এতটাই বেড়ে যায় যে সে আর সঠিক জায়গায় থামতে পারে না। তাই মার্ক তাদের বলে, আমি জিরো গ্র্যাভিটিতে এই স্পেসশিপ থেকে বেরিয়ে যাচ্ছি এবং আমার স্পেস শুটে একটি ছোট্ট ফুটো করে হাওয়ার প্রেশার তৈরি করে তোমাদের দিকে এগোচ্ছি। কিন্তু অপর স্পেসশিপে অবস্থিত মার্কের বন্ধুরা মার্ককে সেই কাজ করতে বারণ করে, কারণ তাদের স্পেসশিপটিও প্রচণ্ড গতিতে রয়েছে। এরপর তারা সচক্ষে দেখতে পায় যে মার্ক তাদের দিকে একটু একটু করে এগিয়ে আসছে। তারপরে স্পেসশিপের কমান্ডার একটি ফ্লাইং চেয়ারে করে মার্কের দিকে এগিয়ে আসে, কিন্তু এই ফ্লাইং চেয়ারটি যে দড়িটি দিয়ে বাঁধা ছিল সেই দড়িটি ছিঁড়ে যায়। এবার মার্কের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায়। মার্ক এবার সেই কাজই করে, সে তার স্পেস শুটে একটি ছোট ফুটো করে ফেলে এবং হাওয়ার প্রেশার তৈরি করে কমান্ডারের দিকে এগিয়ে যায়। এবার কমান্ডারকে নিয়ে মার্ক সেই স্পেসশিপে প্রবেশ করে। এরপর মার্ক এভাবেই পৃথিবীতে ফিরে আসে এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ওপিনিয়ন কি। ওপিনিয়ন নেগেটিভ হোক বা পজিটিভ, দুটোই আমি পড়বো। আর হ্যাঁ, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও বিভিন্ন রকমের মুভির ওপর এক্সপ্লেনেশন ভিডিও এভাবেই আপনাদের জন্য আনবো। চলুন, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।